And it was. It really was. All right, open your eyes. God Almighty. গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে সিনেমাটি সম্পর্কে জানতে চলেছি সেই সিনেমাটির নাম হচ্ছে টাইটানিক, এবং এই সিনেমার সম্পর্কে বলার আর কিছুই নেই, এমনকি এই সিনেমাটা এক্সপ্লেন করার কিছু নেই, কারণ এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে রেকগনাইজেবল একটা সিনেমা। মানে পৃথিবীর এমন কোনো প্রান্তের এমন কোনো মানুষ নেই সিনেমাটি সম্পর্কে শোনেনি। নর্মালি কি অ্যাভাটার যত হিটই হোক, অনেক পুরোনো প্রজন্মের কিন্তু অনেক মানুষ অ্যাভাটার সিনেমার সম্পর্কে যায় না, কিন্তু টাইটানিক হচ্ছে এমন একটা সিনেমা 1997 সাল থেকে এই পর্যন্ত যতজন মুভি লাভার রয়েছে পুরো সব মানুষ জানে, মানে পৃথিবীর সবচেয়ে বেশি জানা একটা সিনেমা। তো এই সিনেমা সম্পর্কে বলার কিছুই নেই। জেমস ক্যামেরনের একটা অসাধারণ সৃষ্টি, যেটা অস্কার জিতেছিল, এবং এই সিনেমাটা খুব সংক্ষেপে আমরা আবার মনে করব। তবে এটার এক্সপ্লেন দেখার আগে আমি তোমাকে আরেকটা বিষয় মনে করিয়ে দিই, এটা কিন্তু মূল সিনেমা তুমি দেখছো না, তুমি এক্সপ্লেন দেখছো। অনেক পয়েন্ট এখানে বাদ পড়বে এবং এটা তোমাকে সহজভাবে নিতে হবে। মানে বুঝতেই পারছো 1.5 ঘন্টার একটা সিনেমা 20 মিনিটে দেখবে। তো যাই হোক, আমরা ছোট্ট একটা ব্রেক নেব এবং ব্রেক শেষে মূল ভিডিওতে চলে যাচ্ছি। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি পিএসজি এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো কাহিনীর শুরুতে আমাদের কিছু হাইটেক সাবমেরিন দেখানো হয়, যেগুলো নর্থ আটলান্টিক সমুদ্রের 3800 মিটার গভীরে ছিল। কারণ আজ থেকে 84 বছর পূর্বে 15ই এপ্রিল 2012-তে টাইটানিক জাহাজ সমুদ্রে ডুবে গিয়েছিল, আর তার সাথেই ডুবে গিয়েছিল পৃথিবীর সবচেয়ে দামি একটা হীরা, যার নাম হচ্ছে হার্ট অফ দ্য ওশন। আর আজ সেই হীরার খোঁজ করতেই ব্রোক লোভেট এবং তার পুরো টিম সমুদ্রের এই গভীরে এসেছে। তো অনেক খোঁজাখুঁজির পরে তারা একটা লকার খুঁজে পায়, আর সেই লকারটিকে উদ্ধার করে তারা আবারও জাহাজে ফেরত আসে। তো পানির উপরে ফেরত এসে উদ্ধারকারী দল অনেক খুশি ছিল, তাদের ধারণা ছিল যে এখানেই হার্ট অফ দ্য ওশন রয়েছে। তো অনেক আনন্দ উচ্ছ্বাসের সাথে তারা লকারটি খুলে দেখে, তবে লকার খুলে তারা হতাশ হয়ে যায়। তারা আশা অনুযায়ী কিছুই খুঁজে পায় না, তবে লকারের ভিতরে তারা অল্প কিছু নোটস এবং কিছু ড্রয়িং পায়, যা দেখে সেখানকার সবাই অবাক হয়ে যায়। তো সাংবাদিকরা যখন প্রশ্ন করে যে এগুলোর মানে কি, কিন্তু তখন ওই ব্রোক লোভেট বলে, হয়তো আমরা হার্ট অফ দ্য ওশন পাইনি, কিন্তু এরকম একটা ড্রয়িং, এটা যদি চিরদিন পৃথিবীর চোখের বাইরেই থাকতো সেটা কি ভালো হতো? মানে দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে। তো এরপর তারা যখন ড্রয়িংটি ভালো করে পর্যবেক্ষণ করে, তারা দেখতে পায় যে সেখানে একটা মেয়ের স্কেচ করা এবং মেয়েটির গলায় সেই দামি হীরার নেকলেসটি পরা, এবং সেই স্কেচের নিচে কিন্তু ডেটও লেখা ছিল, আর সেখানে লেখা ছিল 14 এপ্রিল 1912। আর এর অর্থ হচ্ছে এই স্কেচটি টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার মাত্র একদিন আগে তৈরি করা হয়েছিল। তো যাই হোক, এরপর এই ব্যাপারটি পুরো দুনিয়াতে অনেক বড় একটা ব্রেকিং নিউজ হয়ে যায়, এবং পৃথিবীর প্রায় সকল টিভি চ্যানেল আন্তর্জাতিকভাবে এই নিউজটা। আর এরপর আমাদের একটা বৃদ্ধা মহিলাকে দেখানো হয় যে নিজের বাড়িতে মাটির পাত্র তৈরি করছিলেন, আর সেই সময় তার নজর পড়ে টিভিতে হতে থাকা সেই নিউজটার দিকে, যেখানে ব্রেক লোভেট তার আবিষ্কার সম্পর্কে সকলকে জানাচ্ছিল। তো ওই বৃদ্ধা মহিলা তার নাতনিকে তখন টিভির ভলিউমটা বাড়িয়ে দিতে বলে, এবং এরপর নিউজ দেখে বলে এটা অসম্ভব। তো মূলত এই বৃদ্ধা মহিলা সেই স্ক্রেচের মেয়েটি, যে স্ক্রেচ বা যে ছবিটি ব্রোক লোভেট টাইটানিকের লকার থেকে পেয়েছে, আর এই বৃদ্ধা মহিলার নাম হচ্ছে রোজ ডজন। তো যাই হোক, সে তার নাতনিকে বলে ব্রোক লোভেটের সাথে যে কোনো উপায়ে ফোনে যোগাযোগ করতে। তো ফোন করার পরে ওই বৃদ্ধা মহিলা লোভেটকে জিজ্ঞাসা করে, আপনারা কি সেই হীরাটা উদ্ধার করতে সক্ষম হয়েছিলেন? তো লোভেট তখন বলে, না, আমি এখনো সেটা খুঁজে পাইনি, কিন্তু আপনি কি বলতে পারেন ওই ছবির মেয়েটাকে? তখন রোজ বলে, হ্যাঁ আমি জানি, এবং ওই ছবির মেয়েটা আমি। তো এই কথা জানার সাথে সাথে আমরা দেখি ব্রোক লোভেট করে কি রোজ এবং তার নাতনিকে হেলিকপ্টার দিয়ে সেই উদ্ধারকারী জাহাজে নিয়ে আসে, এবং এখানে আসার পরই ওই ব্রোক লোভেটের যে একটা সহকারী ছিল সে বলে এই বুড়িটা একটা মহামিথ্যুক। তবে তারপরেও জাহাজে আসার পরে ব্রোক করে কি রোজকে কিছু প্রশ্ন করে, যাতে শিওর হতে পারে যে এটাই সেই
সেই ছবির মেয়েটা কিনা এবং টাইটানিক ঘুরেছে কিনা। তো কনফার্ম হওয়ার পরে ব্রোকের টিম মেম্বার করিকে রোজকে ওই ডুবে যাওয়া জাহাজের একটা 3D ভিডিও দেখায়, মানে জাহাজটা কিভাবে ডুবেছিল সেটার একটা ডেমো দেখায়। তো ভিডিও দেখে রোজ বলে ওই জাহাজের দুর্ঘটনা বা ডোবার ঘটনাকে আজ থেকে 100 বছর আগে যেভাবে এক্সপ্লেন করা হয়েছিল তার চেয়ে এটা অনেক ভালো, তবে বাস্তবতা ছিল আরো ভয়াবহ এবং আমি এখনো সেই দিনটা অনুভব করতে পারি এবং সেই আগের মতো অনুভব হয়। তো ব্রোক তখন জিজ্ঞাসা করে আপনি কি তাহলে আমাদের আসল সত্য কাহিনীটা বলতে পারবেন? আর তারপর রোজ করে কি তার কাহিনী বলতে শুরু করে। তো রোজ তারপর বলা শুরু করে আজ থেকে 84 বছর আগে, মানে এই মানে বুঝতেই পারছো এটা তো 97 সালের সিনেমা, আর বর্তমানে হচ্ছে 2026 সাল, মানে টাইটানিক ডুবেছিল আজ থেকে 111 বছর পূর্বে। তো টাইটানিককে বলা হতো স্বপ্নের জাহাজ, আর সেখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা 17 বছরের রোজকে দেখি এবং রোজ নিজের ধনী পরিবারের সাথে টাইটানিকে এসেছিল এবং তার পরিবারে তার মা, হবু স্বামী ক্লেন্টন ছিল। তো তারা টাইটানিকের সফরে সাউথ অ্যাম্পটন থেকে নিউ ইয়র্ক যাচ্ছিল, আর এই জাহাজটিতে টোটাল 3টা ক্যাটাগরি ছিল, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস। তো ফার্স্ট ক্লাসে সকল বিখ্যাত পরিবার এবং ধনী ব্যক্তিরা, বড় বড় ব্যবসায়ীরা ছিল, আর সেকেন্ড ক্লাসে ছিল ছোট ব্যবসায়ী এবং মধ্যবিত্তরা, আর থার্ড ক্লাসে ছিল তোমার আমার মতো গরিব ব্যক্তিরা যারা টাইটানিকের দামি টিকিট ক্রয় করার সামর্থ্য রাখে না। আর এরপর আমাদের জ্যাক ডজন নামের একটা ছেলেকে দেখানো হয় যে কিনা জুয়া খেলছিল, আর এই জুয়ায় বাজে রাখা হয়েছিল যে এই খেলাটা জিতবে সে টাইটানিকের টিকিট পাবে এবং আমেরিকা চলে যাবে। আর ওই সময় আমেরিকা ছিল অনেকটা মনে করে বর্তমানের বসুন্ধরা সিটির মতো, মানে ধর্নাঢ্য একটা জায়গা। তো ভাগ্য জ্যাকের সহায় ছিল, আমি এটা বলবো না কারণ পরে যেটা হবে এটা তো জানোই। তো ওরা করে কি টিকিটটা জিতে যায়, আর তখন একজন ব্যক্তি জানায় টাইটানিক ছাড়তে বাকি আর মাত্র 5 মিনিট। তো এরপর জ্যাক আর তার বন্ধু করে কি দৌড়ে সবার লাস্টে জাহাজ ওঠে, চিন্তা করো কেমন পোড়া কপাইলে। তো টাইটানিক জাহাজকে দেখতে সেখানে অনেক মানুষ এসেছিল, কারণ টাইটানিক ছিল ওই সময়ের আন্দাজে অনেক বেশি হাইটেক, বড় অনেক বেশি টেকনোলজির একটা জিনিস এবং অনেক বেশি বড়, অনেক বেশি মনে করো কি বলবো আভিজাত্যের একটা প্রতীক ছিল। এবং এই জাহাজে ওঠা প্রত্যেক মানুষের একটা স্বপ্ন ছিল, ইভেন আমারও ক্রুজ শিপে ওঠার খুব শখ। তো যাই হোক, এরপর টাইটানিক তার সফরে তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়, যেটা ছিল আমেরিকা। আর এরপর টাইটানিকের সকল ক্যাপ্টেন জাহাজের টপ ফ্লোরে এসে একসাথে দাঁড়ায় এবং এখানে যে মেইন ক্যাপ্টেন ছিল সে জাহাজকে ফুল স্পিডে চালানোর জন্য আদেশ দেয় এবং এরপর জাহাজ করে কি তার 31 নটের পুরো হাই স্পিডে চলতে থাকে। আর তারপর আমরা রোজকে দেখি যার আর্টস এর প্রতি অনেক বেশি আকর্ষণ ছিল এবং সে নিজের সাথে অনেকগুলো অ্যান্টিক পেন্টিং নিয়ে এসেছিল, মানে পুরোনো আমলের পেন্টিং। তো রোজ তার পরিবারের সাথে লাঞ্চ করছিল, আর সেখানে জাহাজের ইঞ্জিনিয়ার এবং জাহাজের মালিকও ছিল। তো তাদের কথাবার্তা তার ভালো লাগছিল না, বোরিং কথাবার্তা, মানে বড় লোকের কথাবার্তা বোরিং হয়, কেউ কোনো বাড়তি কথা বলবে না, মানে খুব হিসেব করে কথা বলবে। তো এর জন্য ও সেখান থেকে বাইরে চলে আসে এবং সেখানে জ্যাক এবং তার বন্ধু বসে গল্প করছিল। আর ওই সময় জ্যাকের নজর পড়ে রোজের দিকে এবং রোজ এতটাই সুন্দরী ছিল যে জ্যাক তার দিকে ফেল করে তাকিয়েই থাকে। জাস্ট চিন্তা করো রোজকে এখন দেখে তোমার এমন লাগছে, কিন্তু চিন্তা করো আমরা যখন 5 6 পড়ি তখন রোজকে দেখে আমাদের কেমন লাগছিল। তো যাই হোক, তখনই রোজের কাছে তখন ওর হবু স্বামী ক্লেন্টন চলে আসে এবং ক্লেন্টন রোজকে নিয়ে ভেতরে যায়, বাট রোজের চেহারা দেখে আমরা বুঝতে পারি ও খুব একটা খুশি নয়। আর এরপর জ্যাকের বন্ধু যখন দেখতে পায় যে জ্যাক রোজের দিকে তাকিয়ে রয়েছে, তখন তার বন্ধু জ্যাকের উদ্দেশ্যে বলেন, আরে ভাই সে একটা বিখ্যাত পরিবারের হীরা, তার দিকে তাকিয়ে এভাবে দিবা স্বপ্ন দেখো না, তোমার সর্বোচ্চ রেঞ্জ হচ্ছে সরিষার তেল পর্যন্ত, তো তুমি ওই পর্যন্তই চিন্তা করো। আর এরপর আমরা দেখি রাতের খাবারের সময় রোজ খুবই উদাস বসেছিল, আর তারা যেহেতু অনেক বেশি ধনী ছিল তো এই জন্য তাদের অনেক রেস্ট্রিকশন মানতে হতো, যেমন তার মায়ের শেখানো পথে তার সবসময় চলতে হতো, প্রত্যেকটা নিঃশ্বাস কিভাবে ফেলবে, হাঁচি কিভাবে দেবে, অঙ্গভঙ্গি কিভাবে হবে, মানে সবকিছু একটা স্ট্যাটাসে বজায় রাখতে হতো। তো এইগুলোর কাছে খুব বিরক্ত লাগতো, মানে অভিনয় করতে করতে ওর আসল জীবন যাপনে ভুলে গিয়েছিল, মানে সবাইকে ইমপ্রেস করার জন্য বাসছিল। তো এই জন্য সিদ্ধান্ত নিয়ে জীবনও রাখবে না, কারণ ওর জীবন চরম বিরক্তিকর হয়ে উঠেছে, যে জীবনটাও কখনোই চায়নি, মানে যে জীবনও স্বাধীনতা পাবে না এরকম জীবন লেখে কি লাভ। আর এছাড়াও ও নিজের হবু স্বামী ক্লেন্টনকেও পছন্দ করে না, আর তাই সুইসাইডই তার কাছে একমাত্র পথ ছিল। তো এরপর সে যখনই জাহাজের রেলিং এর উপরে উঠে লাফ দিতে যাবে তখনই পেছন থেকে আসে আমাদের লুচ্চা যায় এবং সে রোজকে থামতে বলে। আর বাট রোজ তখন বলে, তুমি যদি আমার কাছে আসার চেষ্টা করো আমি কিন্তু এখনই লাফ দেবো। তো তখন জ্যাক বলে, তুমি যদি লাফ দাও তাহলে তো কষ্ট করে আমাকেও লাফ দিতে হবে তোমাকে বাঁচানোর জন্য। রোজ তারপর বলে, এত উপর থেকে লাফ দিলে তুমি তো মারা পড়বে। জ্যাক বলে, আমি তো সাঁতার জানি, সেটা তো সমস্যা না, সমস্যা হচ্ছে আমি ভয় পাচ্ছি এখানকার ঠান্ডা পানি দেখে। তো এই কথা শুনে রোজ একটু ভয় পেয়ে যায়। রোজ জিজ্ঞাসা করে, এখানকার পানি কত ঠান্ডা? সিরিয়াসলি আমি তোমাকে রিকোয়েস্ট করবো, এটার বাংলা ডাবিং রয়েছে ভাই, এত বেটার করছিল ওই সময় ভাই, এটার বাংলা ডাবিং দেখো। তো জ্যাক তখন বলে, বরফের চেয়েও ঠান্ডা, তবে পড়লে তো মৃত্যু হবে, কিন্তু মৃত্যুর আগের মুহূর্তগুলো খুব কষ্টকর হবে, কারণ ওই পানিতে তুমি যখন পড়বে মনে হবে লাখো লাখো কোটি কোটি সুই তোমার শরীরে ঢুকিয়ে দিচ্ছে কেউ, আর ওটা নিয়ে তো আমি ভয় পাচ্ছি, আর তুমি নিশ্চয়ই চাও না যে তোমাকে বাঁচাতে গিয়ে আমি এরকম একটা পরিস্থিতির মুখোমুখি হই। তারপর বলে, বাই দ্য ওয়ে তোমাকে খুব সুন্দরই লাগছে ভাই, এরকম একটা কিছু। ও রোজ তো পটে যায় এবং জ্যাক করে কি তার হাতটা রোজের দিকে বাড়িয়ে দেয়, আর জ্যাকের কথা শুনে রোজও জ্যাকের হাত ধরে নেয়। মানে বিষয়টা বুঝতেই পারছো, পরে কি এভাবেই হয়। তবে ওখানে ঘটে একটা বিপত্তি, রোজের পা পিছলে যায় এবং সে পড়ে যেতে লাগে, কিন্তু জ্যাক তার হাত ধরে অনেক কষ্টে উপরের দিকে টেনে রোজকে বাঁচিয়ে নেয়। কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছ উপর নিচ, মানে বিষয়টা অন্যরকম দেখাচ্ছে। তো রোজ তখন ভয়তো
চিৎকার করছিল, চিৎকার শোনা সিকিউরিটি গার্ড চলে আসে এবং তারা দেখে জ্যাক রোজের উপরে। তো তারা ভাবে জ্যাক হয়তো রোজের সাথে জোর করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ করতে যাচ্ছিল। তো এই জন্য তারা জ্যাককে আটক করে এবং রোজের হবু স্বামী ক্লেন্টনকে ডাকে। তো রোজ তখন ক্লেন্টনকে বলে যে জ্যাক এরকম কোনো কিছুই করেনি, বরং সে আমার জীবন বাঁচিয়েছে। আমি রেলিং এর উপর দাঁড়িয়ে জাহাজের যে প্রোপেলার রয়েছে, মানে যেটা ঘুরে আর কি, জাহাজের ফ্যান, সেটা দেখতে চেয়েছিলাম। আর এরপর আমার পা পিছলে যায়, তারপর তো আমি পড়ে যেতাম যদি জ্যাক সঠিক সময়ে এসে আমার প্রাণ না বাঁচাতো। তো এটা শুনে পাশের একজন বলে উইমেন, কিন্তু পুলিশ খুব জ্যাকের প্রশংসা করে। আর তারপর ক্লেন্টন জ্যাককে উপহার হিসেবে $20 বকশিস দেয়। কিন্তু রোজ তখন বলে আমার প্রাণের দাম মাত্র $20, আমার জীবন কি এতই সস্তা? তো ক্লেন্টন তখন জ্যাককে বলে আচ্ছা ঠিক আছে, আগামীকাল রাইতে আমাদের সঙ্গে রাইতের খাবার খাইতে আইসো। তো এই কথার পরে ক্লেন্টন জ্যাককে বলে আগামীকাল রাতে আমাদের সাথে ডিনার করতে এসো, দাওয়াত থাকলো তোমার। তো জ্যাকে ওই দাওয়াতটা গ্রহণ করে, কিন্তু ক্লেন্টন যায় না যে ও খাল কেটে হাঙ্গর মাছ আনলো। তো জ্যাক এরপর রোজ করে কি নিজের কক্ষে ফিরে আসে। আর তখন ক্লেন্টন রোজের কাছে এসে তাকে একটা নেকলেস পরিয়ে দেয় এবং বলে এটাকে বলা হয় হার্ট অফ দ্য ওশন, এটা পুরো পৃথিবীতে একটাই রয়েছে এবং শুধুমাত্র টপ লেভেলের ধনী ব্যক্তিরা এটা পরার সক্ষমতা রাখে। তো পরের দিন সকালে রোজ জ্যাকের সঙ্গে দেখা করতে আসে আর জ্যাককে বলে আমি তোমাকে গতকাল রাতের জন্য ধন্যবাদ দিতে এসেছি। জ্যাক তখন জিজ্ঞাসা করে কি মন হয়েছিল যে তুমি আত্মহত্যা করতে চেয়েছিলে? আর রোজ তখন হাতের রিং দেখিয়ে বলে আমাকে সম্পর্কের নামে আটকে রাখা হয়েছে এবং আমার সম্পত্তি না থাকা সত্ত্বেও আমাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। আর এই কারণে আমি না চাইতো এইসব ধনী পরিবারের এইসব আজগুবি নিয়মকানুন আমাকে মেনে চলতে হচ্ছে। আর জ্যাক তখন বলে তুমি তাহলে ওকে পছন্দ করে না, তুমি কি আমাকে ভালোবাসতে শুরু করেছো? মানে ওই যে বলেছে লুচ্চা জ্যাক। তবে রোজ এই প্রশ্নটার উত্তর অন্যভাবে দেয় যে আসলে তোমার মতো থার্ড ক্লাস মানুষের সাথে আমার মেশা ঠিক হয়নি। তো জ্যাক তখন বলে এই তো তুমি তোমার আসল রূপ দেখিয়ে দিয়েছো। তো এটা বলে রোজ যখন চলে যাচ্ছিল পরে আবার ফেরত আসে এবং বলে এগুলো কি হাতে রেখেছো, দেখি এগুলো কি। তো এরপর সে ওই পেন্টিং দেখা শুরু করে এবং পেন্টিংটা ছিল জোস। আর তারপর সে ওই পেন্টিং নিয়ে বিভিন্ন প্রশ্ন করতে থাকে। আর তখন জ্যাক নিজের ওই ড্রয়িং এর প্রত্যেকটার পেছনের ব্যাক স্টোরি বলতে থাকে। তো এইভাবেই গল্প করতে করতে সন্ধ্যা নেমে যায়। আর ওই সময় রোজের মা এবং তার কিছু বান্ধবীরা সেখান দিয়ে যাচ্ছিল। তো রোজকে জ্যাকের সাথে দেখে তার তো মনে করে মাথা গরম, একদমই খুশি হয় না। কিন্তু রোজ জ্যাককে তাদের সবার সাথে পরিচয় করিয়ে দেয়। আর রোজের মা খুশি হয়নি কেন বুঝতে পারছো, কারণ রোজ হচ্ছে তার সোনার ডিম পাড়া হাঁস, একে দিয়ে বড়লোক বাড়ি বিয়ে করিয়ে লাখ লাখ টাকার মালিক হবে। কিন্তু জ্যাক একটা সাধারণ ঘরের ছেলে, লাইক তোমার আমার মতো থার্ড ক্লাস। তো এর জন্য সে রোজকে নিজের সাথে নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু সেখানে রোজের মায়ের একটা বান্ধবী ছিল যার নাম হচ্ছে মিস ব্রাউন, যে জ্যাককে জিজ্ঞাসা করে এই ছেলে তুমি যে আজকে ডিনারে যাবে কি পোশাক পরবে বলে ঠিক করেছো? জ্যাক তখন নিজের গায়ের পোশাকের দিকে ইশারা করে বোঝায় যে এভাবেই যাবো। বাট মিস ব্রাউন বলে আরে বোকা, ওরকম একটা ডিনার ওইভাবে গেলে হবে? তো সে করে কি জ্যাককে নিয়ে যায় এবং তার ঘরে নিয়ে দামি পোশাক পরতে দেয়। তো মিস ব্রাউন বলে এই পোশাক আমি আমার ছেলের জন্য তৈরি করেছিলাম আর তুমি তো আমার ছেলের মতোই, তো তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে। তো এরপর জ্যাক করে কি অন্য একটা ফার্স্ট ক্লাসে সফর করা ব্যক্তিদের মতোই খুব বড়লোকের সাজে পার্টি থেকে উপস্থিত হয় এবং ডিনার টেবিলে আমরা দেখতে পাই রোজের মা এবং ক্ল্যান্টন জ্যাককে বেশ অপমান করার চেষ্টা করে। তো ক্ল্যান্টন এখানে বলে যে ওর সাজসজ্জা দেখে কিন্তু ভুল বুঝবেন না, মিস্টার ডলসন থার্ড ক্লাস থেকে এসেছে, তার না আছে কোনো বিজনেস না আছে কোনো নিজস্ব ঠিকানা। আর তখন জ্যাকও পাল্টা উত্তর দিয়ে বলে দেখুন কাল পর্যন্ত আমি ফুটপাতে ঘুমিয়েছিলাম কিন্তু আজকে আমি আপনাদের সাথে শ্যাম্পেইন পান করছি। আসলে জীবন যে কোনো মুহূর্তে পরিবর্তিত হতে পারে আর তাই আমাদের উচিত জীবনের প্রতিটা মুহূর্ত মন খুলে এনজয় করা এবং জীবন আমাদের যেই মুহূর্তগুলো উপহার দিয়েছে তার প্রতিটা মুহূর্ত অনুভব করা। তো জ্যাকের এই কথা শুনে সেখানে বসে অন্য সবাই অনেক খুশি হয়ে যায়, মানে এমন একটা আধ্যাত্মিক কথা বলেছে। আর তারপর জ্যাক সেখান থেকে চলে আসার সিদ্ধান্ত নেয়, কিন্তু চলে আসার সময় সে করে কি রোজের হাতে একটা চিরকুট বা চিঠি দিয়ে আসে যেখানে লেখা ছিল তুমি কি আসল পার্টি দেখতে চাও? আসল পার্টি দেখতে চাইলে রাত 9টায় ঘড়ির সামনে চলে এসো। তো এরপর ঠিক রাত 9টায় রোজ জ্যাকের সঙ্গে দেখা করতে আসে এবং এইখানের যে সিনটা ভাই বিশ্বাস করবা কিনা আমি জানি না, আমার মামাতো খালাতো ভাই বোনের বয়স এখন 50 আপ হয়ে গিয়েছে কিন্তু তারা যখন ইয়াং ছিল এইখানে যে একটা ছবি রয়েছে এই ছবিটা স্পেশালি বাংলাদেশে এমন কোনো পোলা মেয়ের ঘরে নেই যে ছিল না একটা সময় 90 দশকে। প্রত্যেকটা মেয়ের ঘরে জ্যাকের ছবি, প্রত্যেকটা ছেলের ঘরে এই রোজ ডজন বা এই নায়িকার ছবি ছিল। এখন তো সোশ্যাল মিডিয়া আছে তো বলে যে কি হয় ওই অমুক জায়গার সাংবাদিক অমুক জায়গার ফুল বিক্রেতা ভাইরাল, বাট তখন সেটা ছিল না, তখন এই ভিউ কার্ড দিয়ে পুরো দুনিয়াতে ভাইরাল ছিল এটা। তো যাই হোক এখানে জ্যাক যেভাবে রোজকে রিসিভ করে মানে হাতের চুমা দিয়ে, এটা কিন্তু খুবই আইকনিক একটা চুমু এবং আমার লাইফে এরকম খুব ইচ্ছে ছিল কিন্তু শালানা আমার জীবনে কোনো প্রেমই হয় নাই। তো যাই হোক এরপর আমরা দেখতে পাই ওরা দুজন থার্ড ক্লাসে গিয়ে সেখানকার পার্টি খুব এনজয় করে এবং একসাথে ডান্স করে। কিন্তু সেখানে ক্লেন্টনের যে একটা লোক সে রোজকে দেখে নেয় এবং সে ক্লেন্টনের কাছে গিয়ে সবকিছু খুলে বলে দেয়। আর এইটা জানার পরে ক্লেন্টনে অনেক রাগ হয়, স্বাভাবিক রাগ হওয়া, এবং সে রোজের উপর অনেক চিৎকার চেঁচামেচি করে। আর তারপর সন্ধ্যায় রোজের মা রোজের কাছে আসে এবং তাকে বলে আমরা ধীরে ধীরে গরিব হতে যাচ্ছি, আমাদের কাছে শুধুমাত্র আমাদের ওই নামটাই আছে, বংশ পরিচয়টাই আছে, আর কিছু নাই। তো তুমি যদি ক্লেন্টনকে বিয়ে না করো তাহলে কিন্তু আমরা রাস্তায় নেমে যাব। আর তখন রোজ বলে আমি কেন, তুমি খুবই স্বার্থপর, তুমি নিজের লাভের জন্য আমার জীবনকে তুমি বলে দিচ্ছ, আমার জীবনের কোনো পরোয়া নেই তোমার কাছে। আর তখন রোজের মা বলে তুমিও তো স্বার্থপর, তুমি নিজের মায়ের পরোয়া করছো না যে মা তোমাকে পেলে পুষে বড় করেছে। তো এই কথা শুনে রোজের খারাপ লাগে এবং সে মায়ের কথা মেনে নেয় এবং ক্লিন্টনের সাথে বিয়ে করতে রাজি হয়ে যায়। তো এখানে বুঝতেই পারছো ফ্যামিলির পছন্দ হতে হলে তোমাকে টাকার মালিক হতে হবে আর মেয়েদের পছন্দ হতে হলে তোমাকে লুচ্চা হতে হবে।
মানে লাইফে সিরিয়াস হওয়া যাবে না, আনন্দ দিতে হবে। আর পরের দিন জ্যাক করে কি লুকিয়ে রোজের সঙ্গে দেখা করতে ফার্স্ট ক্লাসে আসে, কিন্তু সেখানকার গার্ডস ওকে ভেতরে যেতে দেয় না, মানে জ্যাককে সেখান থেকে ফিরিয়ে দেয়। আর এরপর আমরা দেখি রোজ তার মায়ের সাথে জাহাজের ক্যাপ্টেন স্মিথ এবং ইঞ্জিনিয়ার থমাসের সাথে দাঁড়িয়েছিল, এবং সেখানে রোজ ওই ইঞ্জিনিয়ারকে একটা প্রশ্ন করে যে জাহাজে মানুষ এত বেশি কিন্তু লাইফ বোট এত কম কেন? লাইফ বোট থাকে হচ্ছে কখন, যখন জাহাজ ডুবে যায় তখন আর কি সেফটির জন্য। তো ইঞ্জিনিয়ার বলে যে এই জাহাজটা সৃষ্টিকর্তার পক্ষেও ডুবিয়ে দেওয়া সম্ভব, চিন্তা করো কি ঘামন্ডি। আর তখন একটা ব্যক্তি আসে যে ক্যাপ্টেনকে আইসবার্গের ব্যাপারে ওয়ার্নিং দেয়। আইসবার্গ হচ্ছে সমুদ্রের মাঝখানে বিভিন্ন জায়গায় বরফ জমে পাহাড়ের মতো হয়ে থাকে, কিছু খালি চোখে দেখা যায় মানে উপরেও থাকে, কিছু থাকে যে একবারে পানিতেই থাকে। তো এই কথা শুনে রোজ কিছুটা চিন্তায় পড়ে যায়, কিন্তু ওই ঘামন্ডি ক্যাপ্টেন ওই ওয়ার্নিং কে ইগনোর করে এবং রোজকে বলে দেখো এমন মৌসুমের সমুদ্রে বরফ থাকা খুবই সাধারণ ব্যাপার, তুমি চিন্তা করো না, সবকিছু ঠিকই আছে। মানে ওদের ধারণা জাহাজ এতই বড় যে ওই টুকটাক বরফের ধাক্কায় কিছুই হবে না, আপনি কোনো চিন্তা করবেন না, সবকিছুই ঠিক আছে। তো জ্যাক এরপর রোজ যখন থমাসের সঙ্গে কথা বলতে বলতে হাঁটছিল তখন পেছন থেকে জ্যাক এসে রোজকে বাগিয়ে নিয়ে যায় এবং কথা বলার জন্য আলাদা করে নিয়ে আসে। তো জ্যাক এখানে রোজকে নিজের মনের কথা বলে দেয় যে আমি তোমাকে ভালোবাসি, বাট রোজ বলে তুমি একটা আস্ত খাসিয়ে কথা বলেই চলে যায়, মানে একটু রাগী হয়। আর এরপরের সিনে আমরা দেখি জ্যাক জাহাজের একদম সামনের অংশে দাঁড়িয়ে কিছু একটা ভাবছে, মানে এই ব্যাপারেই ভাবছে, মনটা অনেক খারাপ। তখনই সেখানে রোজ আসে এবং বলে আমি আমার ভাবনা বদলে ফেলেছি। তো এই কথা শুনে আমাদের জ্যাক অনেক খুশি হয় এবং জ্যাক এরপর রোজকে বলে তোমার দুটি চোখ বন্ধ করো। রোজ তখন একটু ভরকে যায়, জ্যাক বলে তুমি কি আমাকে বিশ্বাস করো? রোজ বলে হ্যাঁ। আর তারপর সে রোজকে জাহাজের সবচেয়ে সামনের রেলিং এর উপর দাঁড় করিয়ে এবং দুই হাতটা মেলতে বলে এবং এরপর রোজ নিজের চোখ খোলে। আর তারপর যখন সামনের দৃশ্য দেখে সে মনে করো যে একেবারে হ্যাভেনে চলে গিয়েছে এবং এরই সাথে আমরা পেয়ে যাই পুরো পৃথিবীর সবচেয়ে আইকনিক পোজ, মানে পৃথিবীর সবচেয়ে বেশি আইকনিক ভাইরাল এই পোজটা, যেটাকে এখনো টাইটানিক পোজ বলা হয়। এবং তারপর যেটা করে ওরা একের অপরের থুতু আদান প্রদান করে, সেটা আমরা না দেখালাম। মানে এই সিনেমাতে থুতু আদান প্রদান প্রচুর দেখানো হয়েছে, মানে বিরক্তিকর পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, এমনকি যখন ওরা প্রায় মারা পড়বে তখনও থুতু আদান প্রদান করছে, মানে কিসিং করছে। এবং সত্যি কথা বলতে কিস অর্থ যে চুমু, এটা আমি এই সিনেমা দেখে ফার্স্ট শুনেছিলাম। মানে কোন এক বড় ভাইয়ের কাছ থেকে সিডি ধার নিয়েছিলাম, তিনি বলেছিল যে একা একা দেখিস, কারণ এখানে প্রচুর কিসিং সিন রয়েছে। ছোট্ট আমি তখন বললাম কিস মানে কি? বলে চুমাচুমি। তবে সিনেমা চালু করার পরে দেখি যে ওদের চুমার ধরন আলাদা। আমরা তো তখন জানতাম চুমা গালে দেওয়া হয়, কিন্তু এরা দেখি ঠোঁটে ঠোঁটে চুমা দেয়। জীবনে ফার্স্ট ঠোঁটে ঠোঁটে চুমা এদের কাছ থেকে দেখছিলাম আর কি। এবং ওই সময় এটা খুব ওয়ার্ড একটা ব্যাপার ছিল আমাদের 90 দশকের পোলাওয়ানের কাছে। তো যাই হোক এরপর রোজ জ্যাককে তার পেন্টিং গুলো যেখানে রাখা রয়েছে সেখানে নিয়ে যায় এবং জ্যাক সেখানে রোজের পেন্টিং কালেকশন দেখে অনেক খুশি হয়। আর তখন রোজ জ্যাককে তার হার্ট অফ দ্য ওশন ডায়মন্ডের নেকলেসটা দেখায়, আর তারপর বলে এই নেকলেসের সাথে আমার একটা পেন্টিং করে দিতে। রোজ বলে আচ্ছা ঠিক আছে। তো এরপর পেন্টিং কমপ্লিট করে জ্যাক সেই পেন্টিং এর নিচে ডেট লিখে দেয় যে 14 এপ্রিল 1912। আর তারপর রোজ করে কি নেকলেসটা গলা থেকে খুলে জ্যাকের হাতে দিয়ে বলে এটা লকারে রেখে দাও। তো জ্যাক এরপর গিয়ে নেকলেসটি লকারে রেখে দেয় এবং ভুল করে রোজের স্কেচ করা পেন্টিংটাও লকারের মধ্যে রেখে দেয়। আর তখনই তারা সেখানে কারো পায়ের শব্দ শুনতে পায়, আর এই জন্য রোজ করে কি জ্যাককে দ্রুত সেখান থেকে নিয়ে চলে যায়। আর এই পায়ের শব্দটা মূলত ক্লেন্টনের লোকের ছিল, আর ওই লোকটি রোজ এবং জ্যাকের পিছু নেয়, আর জ্যাক আর রোজও লোকটির হাত থেকে বাঁচার জন্য পালিয়ে যায়। আর এরপর আমরা জাহাজের ক্যাপ্টেন স্মিথকে দেখি, আর তখন জাহাজের একজন ক্রু মেম্বার জাহাজের স্পিড কম করার জন্য অনুরোধ করে এবং বলে সমুদ্র যখন শান্ত থাকে তখন যে ঢেউগুলো সেটা আইসবার্গের সাথে ধাক্কা খেয়ে আবার ফেরত আসে না, যার জন্য আমরা ক্যালকুলেট করতে পারি না যে আইসবার্গ কত দূরত্বে থাকতে পারে। কিন্তু ক্যাপ্টেন স্মিথ এসব কথার গুরুত্ব দেয় না এবং সে জাহাজের স্পিড টপ স্পিডে রাখতে বলে। আর তখন জাহাজের সবচেয়ে উপরের গার্ডস জাহাজের থেকে কিছুটা দূরে আইসবার্গ দেখতে পায় এবং ভয় পেয়ে বিপদের সংকেত বাজিয়ে দেয় এবং সিনিয়র অফিসারদের খবর দেয়। আবার নিচে ওইদিকে তো আমাদের নায়ক নায়িকারা তখন রাশিয়া ইউক্রেন করছে, বুঝতেই পারছো। তো যাই হোক কারো পৌষ মাস কারো সর্বনাশ। আবার এইদিকে আমরা দেখি এই খবর শুনে সকল অফিসাররা একসাথে জাহাজ অন্যদিকে ঘোরানোর চেষ্টা করে এবং জাহাজের স্পিডও কমানোর চেষ্টা করে, কিন্তু আগে থেকে অনেক বেশি স্পিডে থাকার কারণে জাহাজটা সম্পূর্ণভাবে ঘুরতে পারে না এবং এর ফলে ওই আইসবার্গের নিচের যে কিছু বরফ ছিল সেই বরফগুলো জাহাজের সঙ্গে ধাক্কা খেয়ে যায়। আর তখন জ্যাকরা মোটামুটি রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করে জাহাজের বারান্দায় দাঁড়িয়ে দেখছিল, আর এই ধাক্কার ফলে জাহাজের নিচের অংশ খুব বাজেভাবে ধ্বংস হয়ে যায় এবং পানি ঢোকে এবং সেখানে যারা তোমার ওই কয়লা দিয়ে জাহাজগুলো চালাচ্ছিল মানে কর্মীরা তারা দৌড়ে পালাতে থাকে, কিন্তু জাহাজের ক্যাপ্টেন তখন ঘোষণা দেয় যে নিচের অংশ বন্ধ করে দিতে যাতে পানি আর না ঢোকে। কিন্তু এর ফলে যেটা হয় যারা কর্মী ছিল নিচে তারা সেখানে আটকা পড়ে এবং ওই সময় জাহাজের যে কয়লা কর্মীগুলো ছিল তারা ছিল পৃথিবীর সবচেয়ে টাফেস্ট ওয়ার্কার, মানে এত গরমের মধ্যে তারা কাজ করতো এবং সবচেয়ে নিগৃহীত। তো যাই হোক ধীরে ধীরে আস্তে আস্তে পানি কিন্তু বাড়তে থাকে এবং সেখানকার মানুষও প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা করে। আর তারপর রোজ আর জ্যাক জাহাজের এই অ্যাক্সিডেন্টের ব্যাপারে জানাতে যায় হচ্ছে ক্লেন্টনের কাছে, আর তখন ক্লেন্টনের সেই লোক করে কি হীরার নেকলেসটা লুকিয়ে জ্যাকের পকেটে দেয় যাতে জ্যাককে সবাই ভুল বোঝে। তো এরপর যখন ক্লেন্টনের কাছে তারা পৌঁছায় ক্লেন্টন তার লোককে দিয়ে জ্যাককে তল্লাশি করায় এবং জ্যাকের পকেটে সেই নেকলেসটি পাওয়া যায়। আর তারপর ক্লেন্টন পুলিশ ডেকে জ্যাককে অ্যারেস্ট করায়, বাট জ্যাক বারবার রোজকে বলতে থাকে যে রোজ বিশ্বাস করো আমি হয়তো একটু লুচ্চা কিন্তু আমি চোর না, আমাকে বিশ্বাস করে এটা আমি চুরি করিনি, তুমি আমাকে ভালো করে চেনো, এটা ক্লেন্টনের কোনো পরিকল্পনা হবে। কিন্তু জ্যাকের কথা কেউ বিশ্বাস
পারে না। ইভেন আমাদের নায়িকাও কনফিউজড হয়ে যায়। আর তারপর একজন পুলিশ অফিসার জ্যাককে তার সাথে নিয়ে তার অফিসে পাইপের সাথে জ্যাককে আটকে রাখে। আর এরপর আমরা অ্যান্ড্রুজকে দেখি, যে সকল ক্যাপ্টেনকে নিয়ে একটা মিটিং বসিয়েছিল এবং মিটিং এ অ্যান্ড্রুজ বলে যে আমাদের হাতে আর মাত্র 1 ঘন্টার সময় রয়েছে, এর মধ্যেই জাহাজ পানিতে ডুবে যাবে। তো এই কথা শুনে সবাই তো অনেক ঘাবড়ে যায়। আর অন্যদিকে আমরা ক্লিনটনকে দেখি যে রোজের সাথে খুবই খারাপ আচরণ করছিল এবং রোজকে একটা থাপ্পড়ও মারে। আর ওইদিকে বাইরে সবাইকে লাইফ জ্যাকেট পরতে দেওয়া হয় এবং 1 ঘন্টার মধ্যে যে জাহাজ ডুবে যাবে এই খবর আবার কাউকে বলা হয় না, তা না হলে এখানে কেওয়াস বেজে যাবে। আর এইদিকে ক্রু মেম্বাররা সর্বপ্রথমে করে কি ফার্স্ট ক্লাস এবং তারপর সেকেন্ড ক্লাসের প্যাসেঞ্জারদের বাইরে নিয়ে আসে, কিন্তু থার্ড ক্লাসের যে প্যাসেঞ্জার ছিল মানে তোমার আমার মতো লোক, তাদের দরজা সেখানে লক করে আটকে রাখে। আর তারপর আমরা অ্যান্ড্রুজকে দেখি যে আর কি জাহাজটা বানিয়েছে, সে উদাস চেহারা নিয়ে যাচ্ছিল। তো রোজ তাকে তখন বলে একটু আগে জাহাজটা আইসবার্গের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে আর এখন আমি আপনার চেহারায় ভয় দেখছি, আসল বিষয়টা কি? আর তখন অ্যান্ড্রুজ বলে 1 ঘন্টার মধ্যেই জাহাজটা সম্পূর্ণভাবে পানিতে ডুবে যাবে। তো এই খবর শুনে রোজ আর ক্লিনটন ঘাবড়ে যায়, কারণ তারা মনে করেছিল এই জাহাজ কখনোই ডুবতে পারে না। এবং অ্যান্ড্রুজ তাদেরকে পরামর্শ দেয় দ্রুত লাইফ বোটের কাছে গিয়ে পৌঁছাও। এবং সত্যি বলতে এই জাহাজের যে ইঞ্জিনিয়ার বা যে তৈরি করেছে এবং যে ক্যাপ্টেন, তারা কিন্তু সবাই এই জাহাজ ডুবে যাচ্ছে এই দুঃখে ওই জাহাজে থেকে নিজেদেরকে আত্মাহুতি দিয়েছিল। আর অন্যদিকে আমরা দেখি জাহাজের থার্ড ক্লাস প্যাসেঞ্জারদের উপরে আসতে দেওয়া হচ্ছিল না, আর ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জারদেরকে লাইফ বোটে করে জাহাজের বাইরে পাঠানো হচ্ছিল। কিন্তু তখনই ক্লিনটন করেকে রোজের কাছে জ্যাকের নামে খারাপ খারাপ কথা বলতে থাকে, সাথে অনেক কেউ অনেক খারাপ কথা শোনায়। এবং এখানে ক্লিনটনের মুখে থেকে এমন একটা কথা বের হয় যেটা শুনে রোজ বুঝে যায় যে জ্যাক ওই চুরিটা করেনি, আর তাই সে দ্রুত জ্যাককে বাঁচাতে চলে যায়। এবং রোজ অনেক কষ্ট করে জ্যাককে খুঁজে বের করে, বাট ততক্ষণে পানি ঢুকতে শুরু করেছে। তো জ্যাককে দেখে রোজ অনেক খুশি হয়, কিন্তু শালারা এইরকম সিচুয়েশনে ভাই তাও চুমাচুমি করে ভাই। এবং এই জায়গাটাতে আমার এত বিরক্ত লাগছে সিরিয়াসলি। তো জ্যাক রোজ বুঝতে পারে না যে এখন তাদের কি করা উচিত। তো রোজ আবার বাইরে চলে আসে এবং রোজের নজর পড়ে একটা কুড়ালের দিকে, এবং রোজ কুড়ালটি নিয়ে জ্যাকের কাছে আসে এবং কুড়ালের সাহায্যে সে হাতকড়া ভেঙে ফেলে। কিন্তু ততক্ষণে সেখানে অনেক পানি হয়ে গিয়েছিল, কিন্তু তবু ওরা যে কোনো ভাবে চেষ্টা করে থার্ড ক্লাসের কেবিনেটে এসে পৌঁছায়, যেখানে গার্ড সবাইকে আটকে রেখেছিল। কিন্তু জ্যাক আর তার বন্ধু এবং আরো কয়েকজন মিলে গেটটা ভেঙে ফেলে। আর তারপর তারা জাহাজের উপর অংশে গিয়ে পৌঁছায় এবং ওপরে এসে ওরা দেখে যে সবাই নিজেদের প্রাণ বাঁচানোর জন্য এদিক ওদিক ছোটাছুটি করছে, সেই সাথে লাইফ বোটও শেষ হয়ে গিয়েছিল। তো এই জন্য সবাই জোর করে লাইফ বোটে ওঠার সিদ্ধান্ত নেয়। আর জ্যাক আর রোজও দৌড়ে এসে ওই লাইফ বোটের সামনে এসে পৌঁছায়, কিন্তু এই লাইফ বোটে শুধুমাত্র মহিলার বাচ্চাদেরই নেওয়া হচ্ছিল। তো ওই সময় আমরা ক্লিনটনকে দেখি যে কিনা নিজের লকার থেকে সকল টাকা পয়সা আর ওই নেকলেসটা নিজের জ্যাকেটের পকেটে রাখে। আর অন্যদিকে জ্যাক করে কি রোজকে বোটে ওঠার জন্য বলে, কিন্তু রোজ জ্যাককে ছেড়ে একা যাবে না বলে জেদ ধরে। আর তখন ক্লিনটন সেখানে আসে এবং রোজকে দেখে নিজের জ্যাকেটটা পরিয়ে দেয় এবং বলে তুমি দুশ্চিন্তা করো না, তুমি বোটে উঠে পড়ো, আমি জ্যাকের জন্য এবং আমার জন্য অন্য একটা ব্যবস্থা করে রেখেছি। তো রোজ করে কি বোটে ওঠার পরে ক্লিনটনের পর জ্যাককে বলে দেখো আমি জিতে গিয়েছি, কারণ তুমি এখানে থেকে মরবে, আসলে আমি তোমার জন্য কোনো ব্যবস্থাই করিনি। আবার ততক্ষণে রোজেরও মনে হয়েছে যে ক্লিনটন তো এত ভালো মানুষ না যে ওর সতীনকেও বাঁচাবে, এই জন্য লাভ দিয়ে করে কি আবারও জাহাজে ফেরত আসে। এবং জ্যাক যখন দৌড়ে এসে রোজের কাছে পৌঁছায় তখন তারা আবার জড়িয়ে ধরে এবং ওই আকামটা আবারও করে। তো জ্যাক তখন ক্লিনটন আর নিজের রাগ সংবরণ করতে পারে না, সে জ্যাক আর রোজের উপর গুলি বর্ষণ করা শুরু করে। তো যাই হোক, এরপর জ্যাক আর রোজ ক্লিনটনের হাত থেকে বাঁচার জন্য নিচের দিকে পালিয়ে যায় আর ক্লিনটন ওদের পিছনে ছুটে যায়, কিন্তু নিচে অনেক পানি জমে গিয়েছিল যার ফলে ক্লিনটন আর সামনে এগোতে পারে না এবং সেখানে দাঁড়িয়ে দুঃখে হাসতে থাকে। তো ক্লিনটনের লোক তখন জিজ্ঞাসা করে কি হয়েছে, তুমি হাসছো কেন? বউ গিয়েছে আরেকটা বউ পাবে, এর চেয়ে আরো সুন্দরী মেয়ে বিয়ে করবে। কিন্তু ক্লিনটন বলে শালা সুন্দরী মেয়ে তো আমি অনেক পাবো, কিন্তু ওই নেকলেসটা ওই শালির জ্যাকেটে রয়েছে আর বলদের মতো আমি ওই জ্যাকেটটাকে পরিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এরপর আমরা দেখি জ্যাক আর রোজকে যারা নিচে লুকিয়েছিল, আর তখন সেখানে আরো বেশি পানি ঢুকতে থাকে এবং তারা দুজন নিজেদের প্রাণ বাঁচানোর জন্য উপরের দিকে দৌড়াতে থাকে। আর এরপর আর দুজনে একটা গেটের কাছে এসে পৌঁছায় যা কিনা বাইরে থেকে বন্ধ ছিল। তো এখন তারা পেছনেও আর ফিরতে পারবে না, মানে উপরে আর যেতে পারবে না, কারণ যেখান থেকে ওরা এসেছিল সেখানে পানিতে ডুবে গিয়েছে। আর তখনই ওরা একটা পুলিশ অফিসারকে দেখতে পায়। তো রোজ তখন তার কাছে হেল্প চায়। তো অফিসার তখন গেট খোলার চেষ্টা করে, কিন্তু সে এত ঘাবড়ে গিয়েছিল যে হাত থেকে চাবিটা পানিতে পড়ে যায় এবং অফিসার তখন ভয়ে দ্রুত পালিয়ে যায়। কিন্তু জ্যাক করে কি পানির নিচে ডুব দিয়ে সেই চাবিটা ওঠে এবং অনেক কষ্ট করে গেটটা খুলতে সমর্থ হয় এবং তারপর ওরা দুজনে দ্রুত উপরের দিকে আসতে থাকে। এবং এখানে আমি নর্মালি যেভাবে এক্সপ্লেন করছি, বাস্তব সিনেমাটা এমন ছিল না। ছোটবেলায় আমি তো মনে করো এই সিনেমায় লাস্টের টুকু আমি দেখতেই পারতাম না, মানে এখান থেকে সিনেমা পুরো টুক শেষ করে আমার জন্য ছিল চ্যালেঞ্জিং, আমার এত ভয় করতো, মানে এত বাস্তববাদী লাগতো। এখন তো ভিএফএক্স টিএফএক্স আছে, কিন্তু চিন্তা করো আজ থেকে 26 বছর আগে যখন এই সিনেমাটা আমরা দেখেছি বা 22 বছর আগে যখন দেখেছি তখন কেমন লেগেছে। তো যাই হোক, ওই সময় আমরা ক্লিনটনকে দেখি যে নিজের প্রাণ বাঁচানোর জন্য একটা বাচ্চাকে কোলে তুলে নেয় আর অফিসারকে মিথ্যা বলে যে বাচ্চাটা আমার এবং ওর আমি ছাড়া আর কেউ নেই। তো তখন এই কারণে অফিসার করে কি ওই বাচ্চার সাথে ওকে লাইফ বোটে যেতে দেয়। আবার এদিকে অন্য সবাই নিজেদের প্রাণ বাঁচানোর জন্য এদিক ওদিক ছুটছিল। আর তখন আমরা সেখানে কয়েকটা মিউজিশিয়ান দেখি, আর এই মিউজিশিয়ানরা তো গরিব মানুষ, তাদের তো আর কেউ বাঁচাবে না, তারাও বুঝতে পারে তাদের জীবন এখানেই শেষ। তো এই জন্য তারা আশাহত হয়ে যায় এবং করে কি নিজেদের শেষ পারফরমেন্স দেওয়া শুরু করে যাতে বাকির একটু সাহস পায়। কিন্তু ওই সময় ওদের মিউজিক কেউ শুনছিল রে ভাই। তো যাই হোক, জাহাজের অর্ধেক অংশ কিন্তু পানিতে ডুবে গিয়েছিল এবং জাহাজের বাকি অংশের দিকেও পানি ছুটে যাচ্ছিল এবং জ্যাক আর রোজও কিন্তু অন্যদের মতো ছুটে যাচ্ছিল এবং কোনো উপায় না পেয়ে তারা করে কি কোনোভাবে জাহাজের টপ
টপ পজিশনে পৌঁছে যায়, কারণ জাহাজটা যদি ডুবে ওইটাই টপ পজিশন হবে। তো কিছুক্ষণ পরে জাহাজটা ভেঙে পড়ে, মাঝখান থেকে একবারে ভেঙে পড়ে এবং জ্যাক আর রোজ রেলিং এর সাহায্যে কোনো রকমে নিজেদের প্রাণ বাঁচায়। কিন্তু এমন একটা সময় আসে যখন ওই টাইটানিকটা সম্পূর্ণভাবে নিচের দিকে তলাতে থাকে এবং জ্যাক আর রোজও পানিতে তলিয়ে যেতে শুরু করে। তো আমরা দেখতে পাই ওরা কোনো রকমে পানির উপরে ভেসে উঠেছে, কিন্তু দুজন দুই জায়গায়। তো রোজ উপরে এসে জ্যাক অনেক খুঁজতে থাকে, আর তখনই একজন ভেসে এসে রোজের মাথার উপরে বসে যাতে রোজের সাহায্য বেঁচে থাকতে পারে। বাট অল্পের জন্য জ্যাক এসে রোজকে বাঁচিয়ে নেয়, আর তারপরে জ্যাক রোজকে নিয়ে কিছুটা দূরে চলে যায়, আর সেখানে গিয়ে জ্যাক ভেসে বেড়ানো একটা কাঠের দরজার উপর রোজকে বসিয়ে দেয় এবং নিজে রোজের হাত শক্ত করে ধরে পানিতে ভেসে থাকে। এবং সেখানে আরো অনেক মানুষ ভেসেছিল, কিন্তু কাউকেই জ্যাক কাছে আসতে দিচ্ছিল না, মানে এই কাঠের কাছে আসতে দিচ্ছিল না। তো জ্যাক এই পানি কিন্তু ছিল বরফের চেয়েও ঠান্ডা, যে কারণে মানুষ মারা যাচ্ছিল এবং রোজের অনেক ঠান্ডা লাগছিল এবং সে ভয় পেয়ে জ্যাককে বলে আস্তে আস্তে সবাই শান্ত হয়ে যাচ্ছে। জ্যাক বলে তুমি ভয় পেও না, কিছুক্ষণের মধ্যে এখানে রেস্কিউ বোট চলে আসবে, আমরা বেঁচে যাব, তুমি কিছুতেই প্লিজ সাহস হারাবে না। মানে ওদের সবচেয়ে কাছের যে বোটটা ছিল যারা ওদেরকে বাঁচাতে আসবে তারাও অনেক দূরে ছিল আর কি। তো যাই হোক, কিন্তু এখানে রোজ বলতে থাকে তুমি কিন্তু আমাকে বিদায় জানিও না প্লিজ। তো রোজ এখানে ঠান্ডায় কাঁপতে কাঁপতে নিজের সাহস হারিয়ে ফেলেছিল, কিন্তু জ্যাক ওর সাথে কথা বলতেই থাকে, ওকে মোটিভেট করতেই থাকে এবং জ্যাক বলে দেখো এই টাইটানিকের টিকিট পাওয়া আমার কাছে সৌভাগ্যের বিষয় ছিল, আর এই টাইটানিকের টিকিটের কারণে আমি তোমাকে দেখতে পেয়েছিলাম। এবং জ্যাক আরো বলে তুমি আমাকে ওয়াদা করো যাই হোক না কেন তুমি কখনোই হার মেনে নেবে না এবং তুমি নিজের প্রাণ বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করবে এবং তুমি অনেক বছর বেঁচে থাকবে এবং পূর্ণ একটা জীবনের স্বাদ গ্রহণ করবে। তো যাই কিছুক্ষণ পরেই অন্য একটা জাহাজ থেকে রেস্কিউ বোট চলে আসে এবং তারা এখানে এসে দেখতে পায় সকল মানুষ বরফ হয়ে গিয়েছে জমে। তো এটা দেখে অফিসার বলে আমরা অনেক লেট করে ফেলেছি আসতে। আর অফিসারদের আওয়াজ শুনে তখন রোজ চোখ মেলে তাকায় এবং জ্যাককে ওঠানোর চেষ্টা করে এবং জ্যাককে ডেকে বলে জ্যাক দেখো আমাদের বাঁচানোর জন্য বোট চলে এসেছে, তুমি ঠিক বলেছিলে আমরা বেঁচে যাব। কিন্তু জ্যাক আর জবাব দেয় না এবং রোজ ভালো করে খেয়াল করে যে জ্যাক মারা গিয়েছে, একবারে বরফে জমে গিয়েছে। আর এইটা কিন্তু খুব অন্যরকম একটা দৃশ্য ছিল। তো যাই হোক, এরপর রোজের চোখ ভিজে আসে কিন্তু ওটা বরফ হয়ে যায় এবং সে আবারও চোখ বন্ধ করে শুয়ে পড়ে, মানে ও আত্মহত্যা দিবে। কিন্তু তখনই জ্যাককে দেওয়া ওয়াদা মনে পড়ে। জ্যাক ওকে বলেছিল যে তোমাকে বাঁচতে হবে, আমার জন্য হলেও বাঁচতে হবে, পূর্ণ জীবন বাঁচতে হবে। তো এরপর সে জ্যাককে শেষ বিদায় জানিয়ে অফিসারদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে, কিন্তু ঠান্ডার কারণে তার গলা দিয়ে আর কোনো আওয়াজ আসে না। আর তখন রোজ দেখতে পায় যে একটা মৃত অফিসারের মুখে একটা বাঁশি রয়েছে। তো ওখানে অনেক সাহস করে সেখানে গিয়ে অনেক কষ্টে বাঁশি বাজায়, আর ওই বাঁশির আওয়াজ শুনে রেস্কিউ বোট এসে ওকে উদ্ধার করে নেয়। আর এর পরের দিন আমরা দেখতে পাই টাইটানিক থেকে বেঁচে যাওয়া মানুষগুলোকে নিয়ে যাওয়ার জন্য আরেকটা জাহাজ আনা হয়েছে। তো সেখানে ক্লেন্টন থার্ড ক্লাসে এসে রোজকে খুঁজতে শুরু করে, কিন্তু রোজ ওকে দেখে আগেই নিজের চেহারা লুকিয়ে ফেলে, কারণ ও ক্লেন্টনের জীবন আর যেতে চায় না। তো এরপর যখন আমেরিকা গিয়ে পৌঁছায় তখন একটা অফিসার এসে রোজকে তার সম্পূর্ণ নাম জিজ্ঞাসা করে। তো এর উত্তরে রোজ বলে আমার নাম হচ্ছে রোজ ডজন, কারণ জ্যাকের বাকি নাম ছিল হচ্ছে ডজন। এবং এখানে আরেকটা বিষয় বলি তোমাদের, সিনেমার মাঝখানে কিন্তু ওরা ইন্টিমেট হয়েছিল, রাশিয়া ইউক্রেন করেছে। তো রোজের পেটেও কিন্তু জ্যাকের বাচ্চা কাচ্চা ভবিষ্যতে আসবে এবং তারাও জ্যাকের ওই ডজন নাম নিয়ে বড় হবে। তো টেকনিক্যালি জ্যাক মারা গেলেও ওর কিন্তু উত্তরাধিকার রয়ে গিয়েছে। আর এরপর থেকে কাহিনী আবারও প্রেজেন্টে ফিরে আসে, যেখানে বৃদ্ধ রোজ নিজের অতীতের কাহিনী শেষ করে জাহাজের খোলা অংশে এসে দাঁড়ায় এবং নিজের অতীত স্মরণ করে আমাদের সবাইকে আশ্চর্য করে দিয়ে সেই হার্ট অফ দ্য ওশন, মানে এটা ওর কাছেই ছিল ভাই, সেটা দেখায়। তো আমরা তখন শক্ট হয়ে যে এটা কইছিল যার জন্য এত কিছু। অ্যাকচুয়ালি হয়েছে কি, তখন আমাদের ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাওয়া হয় সেই 1915 সালে। রোজ যখন বললো যে আমার নাম হচ্ছে জ্যাক ডজন, তখনও ক্লেন্টনের জ্যাকেটে যখন হাত দেয় তখন ওই হার্ট অফ দ্য ওশন পেয়েছিল। কিন্তু লাইফের যত সমস্যায় যাক না কেন ও কখনো ওটা বিক্রি করেনি বা কখনো ওটা সামনে আনেনি, কারণ ওটা ছিল ওর কাছে জ্যাকের স্মৃতি। তো এরপর সে করে কি, ওই হীরাটা সেইখানে ছুড়ে দেয় যেখানে টাইটানিক রয়েছে, মানে টাইটানিকের ধ্বংসাবশেষ রয়েছে, যেখানে জ্যাকের মৃতদেহ ছিল আর কি। তো রোজ করে কি হীরাটা সমুদ্রে ফেলে নিজেকে অতীত থেকে মুক্ত করে দেয়। মানে জ্যাকের সাথে দেখা হওয়ার পরে রোজ নিজের আসল জীবনের উদ্দেশ্য বুঝতে পেরেছিল, আর এই কারণে সে জ্যাকের স্মৃতি নিয়ে সারা জীবন বেঁচে থেকেছে এবং জীবনের প্রতিটা মুহূর্ত আনন্দের সাথে কাটিয়েছে। আর এটাই ছিল তার জীবনের শেষ মুহূর্ত এবং সে জ্যাকের স্মৃতিটা জ্যাকের কাছে আবার দিয়ে দিয়েছে। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই রোজ মারা গিয়েছে এবং সে এমন একটা দুনিয়া চলে গিয়েছে যেখানে টাইটানিক আজও ভেসে রয়েছে। সেখানে সেই টাইটানিকের সেই 1500 লোক আজও বেঁচে রয়েছে যারা সেদিন মারা গিয়েছিল এবং সেখানে রাত 9টা বাজে এবং জ্যাক রোজের জন্য অপেক্ষা করছিল। আর এই সুন্দর দৃশ্যের সাথে এই কাহিনীটা শেষ হয়ে যায়। তো যাই হোক, তৎকালীন সময় সিনেমাটা আমি একভাবে দেখেছিলাম যখন আমি পিচ্ছি ছিলাম, কিন্তু এখন এই সিনেমাটা দেখে আমি একটা কথাই বলবো, টাইটানিক সিনেমা হচ্ছে অন্যতম একটা পরকীয়া সিনেমা আর কি। তো যাই হোক, তোমাদের কাছে সিনেমাটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবে। আর এটা তো অবশ্যই নিঃসন্দেহে সর্বকালের একটা সেরা সিনেমা, ভালো লাগার মতো একটা সিনেমা। কালে কালে অনেক সিনেমা আসবে, কিন্তু টাইটানিকের মতো এরকম হাইপ নাম কোনো সিনেমাই কামাতে পারবে না, এত মোস্ট নোন একটা সিনেমা কোনো সিনেমায় হতে পারবে না। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো। এবং এরকম যদি কোনো ক্লাসিক সিনেমা থেকে থাকে যেটা সর্বকালের সেরা সিনেমা, এরকম কোনো সিনেমা বাদ নেই, শুধু টাইটানিকই বাকি ছিল। বাকি সিনেমাগুলো করেছে যেমন টার্মিনেটর, তারপর হচ্ছে ওয়াটার ওয়ার্ল্ড, বা এরকম আরো কোনো সিনেমার সাজেশন থাকলে তুমি বলতে পারো, আমি এক্সপ্লেন করবো। বিদায় নিচ্ছি, ভাই। আর গাইস, বিদায়ের আগে তোমাদের জন্য একটা গুড নিউজ রয়েছে, সেটা হচ্ছে পেছনে ব্যাকগ্রাউন্ডে যে টি শার্টটা দেখতে পাচ্ছ আমি পরে রয়েছি, তোমরা যদি এই টি শার্টটা নিতে চাও, অসাধারণ একটা টি শার্ট লুফি ডি মানকির, এটার দাম পড়বে মাত্র 450 টাকা। মাত্র 80 পিস রয়েছে, যে
যেগুলো আমরা স্টক আউট করতে যাচ্ছি, এই কারণে এত অল্প দামে দিচ্ছি। তো স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু এটা অর্ডার করতে পারো। তবে অর্ডারের আগে অবশ্যই তোমার এক্স্যাক্ট সাইজটা তুমি জেনে নেবে, এবং তারপর যখন ডেলিভারি ম্যান যাবে, ডেলিভারি ম্যান যাওয়ার পরে ডেলিভারি ম্যানকে দাঁড়া করিয়ে প্রোডাক্ট হাতে নিয়ে পুরো চেক দিয়ে দেখবে যে ঠিক আছে কিনা। কারণ অনেক সময় ভুলে অন্য প্রোডাক্টও চলে যায় বা সাইজের তারতম্য হতে পারে, আবার কোনো সমস্যা হতেই পারে। তো ডেলিভারি ম্যানকে দাঁড় করিয়ে প্রোডাক্ট চেক করে তারপর তোমার প্রোডাক্টটা নেবে, কারণ ওই প্রোডাক্ট তো আর আমি দেই না, বুঝতেই পারছো, ভুল হতেই পারে। তো যাই হোক, আমি ব্যাকগ্রাউন্ডে কথা বলতে বলতে কিন্তু বেশ কিছু আরও ড্রেস এবং দাম দেখিয়েছি, তোমরা চাইলে যে কোনোটা অর্ডার করতে পারো, আমি বিদায় নিচ্ছি। তবে তারপরেও এটা অনেক সুলভ মূল্যে পাচ্ছ, অন্যান্য যারা তারা এর চেয়ে অনেক বেশি দামে বিক্রি করছে। তো এটারও বেশ কয়েকটা কালেকশন রয়েছে, আমরা তোমাদেরকে দেখাচ্ছি। তো এই ভিডিওর মধ্যে যে প্রোডাক্টটা তোমার ভালো লাগে জাস্ট ওটার উপর স্ক্রিনশট নিয়ে যে নাম্বারটা দেখতে পাচ্ছ যে ফর অর্ডার অনেক, মানে আমাদের সেলস ম্যানেজার, তার সঙ্গে যোগাযোগ করবে, আর তারপরে তুমি অর্ডারটা পেয়ে যাবে। আর আজকে আমাদের হাতে এসেছে এরকম নতুন কিছু অ্যাসিড ওয়াশের ব্ল্যাক কালারের অ্যানিমে টি শার্টগুলো, যেগুলো ড্রপ শোল্ডার টি শার্ট, এবং আমি বিশ্বাস করি এগুলো তোমাদের পছন্দ হয়। ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ খুবই চমৎকার ডিজাইন এবং প্রিমিয়াম লুকিং টি শার্ট। এগুলো পরলে যে কারো সৌন্দর্য অনেক বেড়ে যাবে। এগুলোর দাম পড়বে মাত্র 600 টাকা, তুমি যেটাও নাও না কেন। তবে এই লুফিডির অসাধারণ ড্রপ শোল্ডার টি শার্টটি তোমরা পাচ্ছ মাত্র 550 টাকা, এটা ডিসকাউন্ট এখনো রয়েছে। আর এছাড়াও পেছনে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছ নারুতোর ঘোষ্টব উচিয়া, এটাও 600 টাকা পড়বে। আর আরেকটা সাদা কালারে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে লুফিডি মানকির, এটাও সেম 600 টাকা পড়বে। তবে এই দুটো প্রোডাক্টই হাতে নিয়ে তোমার অবশ্যই মানে ফেব্রিক্সের প্রশংসা করতেই হবে, এবং মানে এই প্রোডাক্টের কোয়ালিটির প্রশংসা তোমাকে অবশ্যই করতে হবে। এছাড়াও এই পেছনে যে ড্রপ শোল্ডারটা দেখতে পাচ্ছ অ্যাসিড ওয়াশের, এটা কিন্তু ইন্ডিয়াতে বর্তমানে খুবই ট্রেন্ডিং এ রয়েছে। এটাও কিন্তু দেখতে খুবই ডিসেন্ট এবং স্টাইলিশ। আর যারা ড্রাগন বল লাভার রয়েছে তাদের জন্য তো একটা সেই লেভেলের কালেকশন এসেছে। তবে তোমাদের জন্য এটার মধ্যে একটা ডিসকাউন্ট রেখেছি আমার পার্সোনাল পক্ষ থেকে, সেটা হচ্ছে আমরা এটার মধ্যে 50 টাকা দাম কম নিচ্ছি, মাত্র 550 টাকায় তুমি এটা পেয়ে যাচ্ছ। আর এছাড়াও শর্টকাটে দেখায়, যেমন এই যে তোমার রয়েছে পোর্শে, এটার আরেকটা জিটিআর ভার্সন রয়েছে, এছাড়াও রয়েছে এমিরেটস ফ্লাই বেটার, এই ধরনের ভার্সন, এটাও জোস লেভেলের দেখতে। আর এছাড়াও আমার বিশ্বাস আমরা যে কয়েকটা কালেকশন দেখালাম এবং রানিং ব্যাকগ্রাউন্ডে যেগুলো দেখতে পাচ্ছ তার মধ্যে থেকে কোনোটা না কোনোটা তোমার অবশ্যই মনে ধরেছে। তো যেটাই পছন্দ হোক না কেন তুমি নির্দ্বিধায় অর্ডার করতে পারো, কারণ আমাদের সাথে তোমাদের একটা পুরনো সম্পর্ক রয়েছে। আর এখানে একটা বিষয় নিশ্চিত থাকো, কোয়ালিটি নিয়ে তোমাকে কোনো হেজিটেশনে পড়তে হবে না। তবে তুমি একটা জিনিস যেটা কেয়ারফুল থাকবে, তুমি তোমার এক্স্যাক্ট সাইজ দিয়ে কিন্তু অর্ডার করো, কারণ এই ভুলটা অনেকেই করে যে সাইজটা আবোল তাবোল দেয়। তো এটা অবশ্যই খেয়াল রাখবে, সাইজ ম্যাটার্স। এবং যখন ডেলিভারি ম্যান যাবে তাকে দাঁড়া করিয়ে তারপর ড্রেস পরে তুমি চেক দিয়ে যদি ঠিক থাকে তাহলে ওইটা রিসিভ করবে, না হলে ওই ডেলিভারি ম্যানের কাছে তুমি ওটা ফেরত দিয়ে দেবে, ঠিক আছে। আর এই যে লো কাট ব্যাগি প্যান্টটা দেখতে পাচ্ছ, এটার দাম পড়বে হচ্ছে মাত্র 650 টাকা, বাট সিজনে এটা বিক্রি হয়েছে 750 থেকে 850 টাকা, কিন্তু স্টক খালি করার জন্য ঈদ উপলক্ষে এটাকে আমরা ছাড়ছি মাত্র 650 টাকা। আর এই প্যান্টটা পরলে কিন্তু খুবই একটা ডিসেন্ট লুক দেয়। এছাড়াও পেছনে আমি আরো বেশ কয়েকটা লো কাট ব্যাগি দেখাচ্ছি, যেগুলোর অ্যাভারেজ প্রাইস পড়বে 650 টাকা করে, এবং তুমি তোমার ডেইলি ইউজের জন্য এর যে কোনোটা অর্ডার করতে পারো। এই প্যান্টগুলোর বিশেষত্ব হচ্ছে এগুলো দেখতে যেমন ডিসেন্ট লাগছে, তুমি যখন হাতে নেবে কাপড়টা তখন তুমি বুঝতে পারবে যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় ইউজ করা হয়েছে। এবং এখানে আরেকটা বিষয় উল্লেখ্য, সেটা হচ্ছে প্যান্টগুলো পরে খুবই কমফোর্টেবল। তো একবার হলো তোমাদের এই প্যান্টগুলো ট্রাই করার জন্য আমি সুপারিশ করতে পারি বা রেকমেন্ড করতে পারি।